বিরাট বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। আমি যখন ন্যাশনাল টিমে আসছি বা আমি যখন এই চেয়ারে বসছি, সাথে কিন্তু আমরা সমালোচনাটাও নিয়ে আসবো। একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম, আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওখানে আপনার 7 নম্বরেই ব্যাটিং করতে হবে। টিমের জন্য যেটা সবচেয়ে হেল্পফুল হবে, টিমের জন্য যেটা সবচেয়ে ভালো হবে, আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এখানে কারো এটা কোনো ইন্ডিভিজুয়ালের কারো টিম না, এটা কারো একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রোল দেওয়া হবে সেটা আপনার যদি ভালো নাও লাগে আপনাকে পালন করতে হবে, ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। সো যেহেতু স্ট্র্যাটেজিক্যালি পুরোটাই আসলে আপনার পুরোটাই টিমের স্ট্র্যাটেজির উপরই আসে, সো তখন আমরা ডিসাইড করবো আসলে কে কোথায় যাবে না যাবে। এখানে এটা নিয়ে আর একচুয়ালি বেশি কিছু বলা যায় না। টি-20তে শান্তর যে পারফরমেন্স, 108 স্ট্রাইক রেট, 20-এর কাছাকাছি এভারেজ, গত এক বছরেও খুব বেশি ভালো করতে পারেনি, একটা 50। আপনার ভাবনাটা কি শান্তর পারফরমেন্স? হিস্ট্রি আমি খুব একটা ভাবি না, হিস্ট্রিতে অনেক ভালো কিছু অনেক খারাপ, আমাদের কারেন্টলি আমাদের আসলে টিমটা কি চাচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা যতটুকু বুঝি যে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে, যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু 6 ওভারে পরে হয়তো স্পিন অ্যাটাক আসবে, সেখানে কারা ভালো হ্যান্ডেল করতে পারে, কারা বেশি রান দিতে পারবে, সেভাবে আমরা চিন্তা করেছি, চেষ্টা করেছি যে কীভাবে আসলে আমরা টিমটাকে কীভাবে রানটা অ্যাক্সিলারেট করতে পারি। তো এটা ডিপেন্ড করে আসলে টিমের স্ট্র্যাটেজির উপর। কোচ 16 জনের স্কোয়াডে প্রপার অলরাউন্ডার বলতে আসলে তেমন কাউকে দেখা যাচ্ছে না, কম্বিনেশন তৈরি করতে গিয়ে এটা একটা সমস্যা হতে পারে। এটা আরো কিছুদিন আমরা ভুগবো, এটা আমরাও জানি। এটা নিয়ে আমাদের আরো অনেকদিন ভুগতে হবে, স্পেশালি মনে করলে আমাদের এই জায়গাটা আমাদের অভাব আছে। সো আমি আপনাকে প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের আসলে দেশের ক্রিকেটটা কীভাবে আগে সেটা কিন্তু ডিপেন্ড করে 4টা ডিপার্টমেন্টের উপর, সবার উপরে। যে আমাদের যেহেতু অলরাউন্ডার অবস্থা, আমাদেরকে অলরাউন্ডার সুযোগ দিতে হবে। যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিকে সবসময় সমস্যা হবে, এটা আপনারাও জানেন আমরাও জানি। সো যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, বিশাল বলেন, তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো করে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামই তারা যেন ভালো ব্যাটিং করে, তাদেরকে যেন ইমপ্রুভ করাতে পারি, তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে। এবং এর মধ্যে যদি আমরা ভালো কোনো অলরাউন্ডার পেয়ে যাই, সেটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে। বাট আপনি যেটা বলেছেন যেটা ঠিক, যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমরা পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু বুঝতে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দেবে। অলরাউন্ডার আমাদের ঘাটতি আছে। মেহেদি মিরাজ তো ক্রিকেটে টুর্নামেন্ট সেরা ছিল, সেই মেহেদি মিরাজকে এই দুই সিরিজে আপনি টিমে দেখতেন কিনা? বিরাট বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, সেটা আমাদের তার জন্য খুব, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। সেই বিপিএলে অনেক ভালো পারফর্ম করছে। বাট যেটা আমি বললাম যে টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। এটা কারণ আমার তো আবার বোলিং করা লাগবে, আর যেটা হয়তো টিমের সাথে হয়তো এখনো হয়তো অ্যাডজাস্ট করতেছে না। বাট আজকে আমরা এখনো বলি না যে সে টি20 খেলতে হবে না, সে টি20-র জন্য আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে, এবং সে ইনশাল্লাহ আমার মনে হয় যে টিমে ব্যাক করবে। স্যার একটু ব্যাক আসতে চাই, লিটনের বিষয়ে কথা হচ্ছিল। লিটন সম্পর্কে বললেন যে আমাদের অনেক সময় বুঝতে হবে বা সাপোর্ট করতে হবে। প্রত্যেকটা ক্যাপ্টেনের কাছে এমনই হয় সবসময়। শান্ত ছিল, তার সাথে এমনটা হয়েছে, হয়তো ব্যাক টেনিস খারাপ করলে। শান্তর স্ট্রাইকের কথা বললো, শান্ত গত 1 বছর যে রান করেছে তার থেকে কম রান করেছে লিটন, স্ট্রাইকের লিটনেরও কম, মানে তার থেকে খারাপ পারফরমেন্স লিটনের। আগের বছর ক্যাপ্টেন্সি করেছে স্যার, তাতে দেখেছি তার আউটের ধরনের বেশি কথা হয়। যে আপনি নিজেও প্রিপারেশন হিসেবে বলেছেন যে তারকারা যারা আছে তাদের বোঝা উচিত যে কতটা মূল্য তাদের উইকেটের। তো স্যার এই দিক থেকে যখন প্রেস কনফারেন্স করে তখন আমরা দেখেছি যে অনেক সময় কুলনেস হারিয়ে ফেলেন। তো তারও কি চেঞ্জ করার জায়গা আছে কিনা, শুধুমাত্র প্রেস কনফারেন্স না, মাঠের ভিতরেও মাঠের বাইরেও, কারণ সে তো প্রায় 10 ইয়ার্স খেলে ফেলেছে। তারও কি এই সময়টা এসে, কারণ 1.5 বছর মধ্যে ক্যাপ্টেন্সি করবেন, এখানে আবারও সেই বিষয়গুলোর সম্মুখীন হবেন, মানে একটা সিরিজ পরে, তারও কি সেই বিষয়টা কিছু জায়গায় কি চেঞ্জ করবে? সবারই করার অনেক জায়গা আছে,
সেটা শুধু ক্যাপ্টেন না, এজ এ ব্যাটসম্যান বলেন, এজ এ হিউম্যান বিং বলেন, এটা আমি আপনি সবারই কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে। যখন আমি মনে করবো যে আমার ইম্প্রুভমেন্টের জায়গা নেই, সেই দিন থেকে আসলে আমার পতন হওয়া শুরু হবে। তো সবারই আসলে ইম্প্রুভমেন্টের সব দিকেই জায়গা আছে, এবং আমার মনে হয় তারা লিটনকে আমি যা আগে দেখছি, বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে, আমার কাছে আকাশ পাতাল তফাৎ দেখেছে। ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে। ছেলেদেরকে হয়তো প্রপারলি গাইড করলে তারা হয়তো এই জায়গাগুলো খুব দ্রুত আসবে, তাদেরকে বাড়িয়ে দিতে পারবে, এবং তারা সেইভাবে হয়তো ডেভেলপ করার চেষ্টা করছে। লাস্ট সামগ্রিক আপনারা সব অনেকেই বলেন, শুধুমাত্র আপনি না, আর অনেকেই বলে যে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করার সবচেয়ে কঠিন কাজ। বাট ওয়াই বাংলাদেশ টিমের ক্যাপ্টেনদের কি এমন সমস্যা আছে সবসময় এই কাজটা চ্যালেঞ্জিং? জিম্বাবুয়েও যে ক্যাপ্টেন্সি করে তারা ফেল করে, আফগানিস্তানও ক্যাপ্টেন্সি করে তারা ফেল করে, সব কিছু করে বেশি, কিন্তু বাংলাদেশ টিমের সমস্যাটা কোথায় যে কারণে ক্যাপ্টেন্সি করা যায় না? আমরা সবাই মিলে পারফর্ম করি না, এটা একটা বড় দিক। যেহেতু আমরা পারফরমেন্স, আমার যদি ভালো অনেক পারফর্মার থাকতো তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করাটা অনেক বেশি সহজ। আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নাই, সেটা আমরা স্বীকার করে দিচ্ছি যে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। পারফরমেন্স খুব তাড়াতাড়ি আপ ডাউন করে, এবং সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল, ঠিক আছে? আজকে ভালো তো কালকে খারাপ, কালকে খারাপ তো এটা নিতেও তাদের অনেক কষ্ট হয় মাঝে মাঝে, বাট এগুলো ম্যাচুরিটি চলে আসবে টুডে অর টুমরো। এখন ধরেন একটা ক্যাপ্টেনকে যদি আপনি তার পুরো প্ল্যানটা যদি আপনাকে তাকে করতে না দেন, সে যেটা চায়, তখন তাকে কেন আপনার বিলিয়ে করে? যখন একটা ক্যাপ্টেনকে যখন আমি দায়িত্ব দেবো, তাকে কিন্তু আপনাকে সবকিছু দিয়ে দিতে হবে, তার পুরো ফ্রিডমটাকে দিয়ে দিতে হবে, কারণ সে টিমটা চালাবে, তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে। বাট অনেক কিছু আছে যেটা সেটা ও নিজে চাইলেও করতে পারে না। তো সব দিক থেকে আসলে আপনি যদি বিচার করেন, তার কিন্তু আসলে অনেক কিছুই বাধা ধরার মধ্যেই থাকে। পারফরমেন্স বলেন, নিজের পারফরমেন্স বলেন, সব চাপ মিটিয়ে কিন্তু তাকে করতে হবে। আমাদের এখানে তো আরো বেশি চাপটা থাকবেই, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে সেই চাপটাও সামলাতে হবে। সেটা আমি বলতেছি না যে করা কঠিন, মানে এই চাপটাকে আপনাকে নিতেই হবে। যেহেতু আপনি এই চেয়ারে বসছেন, আপনাকে চাপ নিতেই হবে। আপনাকে মিডিয়া হ্যান্ডেল করতে হবে, আপনাকে প্লেয়ার হ্যান্ডেল করতে হবে, আপনাকে অফিসিয়াল হ্যান্ডেল করতে হবে, সব কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। বাট আমি বললাম যে যদি পারফরমেন্সের গ্রাফটা একটু উপরে ওঠে, তখন কিন্তু একটু আমার মনে হয় যে আরো বেশি ইজি হবে তার জন্য ক্যাপ্টেন্সি করা। তবে এই কথা শেষ করতে, এই চাপটা নিয়ে মানে অবস্থা আছে লিটন কুমার দাস পারফরমেন্স। দেখুন, আমি একটা জিনিস শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি যখন ন্যাশনাল টিমে আসছি বা আমি যখন এই চেয়ারে বসছি, হয়তো আমি নেম ফেম টাকা সব কিছু সাথে করে নিয়ে আসছি, সাথে কিন্তু আমি সমালোচনাটাও নিয়ে আসবো, মানুষের তিরস্কার নিয়ে আসবো, আমাকে প্রেশারগুলোও নিয়ে আসতে হবে, সেটাও আমাকে হ্যান্ডেল করতে হবে। তো হ্যান্ডেল তোমাকে করতেই হবে, এটা অন্য কেউ হ্যান্ডেল করে দিবে। তো এটা হ্যান্ডেল করাও তাকে শিখতে হবে। হয়তো তারা মাঝে মাঝে করতে পারে, মাঝে মাঝে করতে পারে না, বাট তারা পারবে টুডে টুমরো, সেটা আমি বিশ্বাস করি।